বাবু, বাবু প্লিজ এরকম মন খারাপ করে থেকো না। আই এম সরি। হ্যাঁ, আমি জানি যেরকম তুমি চেয়েছিলে সেরকম হয়নি, কিন্তু আমি তো সব রকমের চেষ্টা করেছি। এবার একটু হাসো। কি কপাল না আমার, কোথায় প্যারিস আর কোথায় পানবেল, তাও এই ধ্যারে গাড়িতে। আরে আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এত কিপটে হতে পারো। বিয়ের আগে তো কত বড় বড় কথা, আর বিয়ে করার পরে সব গায়েব। যদি এগুলো আমি আগে জানতাম তাহলে বিয়ে তো দূর, আমি তোমাকে ভালোই বাসতাম না। আরে এরকম বলো না সোনা। নাও ব্যাস, এটাই বাকি ছিল, এখন করো হানিমুন। তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। ওকে, কালকেই তো গ্যারেজ থেকে ঠিক করিয়ে আনলাম, আবার খারাপ হয়ে গেল। এখানে তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, মোবাইলেও নেটওয়ার্ক নেই। এই মোবাইল কোম্পানিগুলো না বড় বড় প্রতিশ্রুতি দেয়, সব মিথ্যে, একদম তোমার মতো। আরে সোনা, এরকম ভাবে বলো না। দেখো আমি করছি তো, মাত্র 5 মিনিট দাও আমাকে, সব ঠিক হয়ে যাবে। গাড়ি তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। তুমি এক কাজ করো না, তুমি এখানে একটু ঘোরাফেরা করো, কিন্তু হ্যাঁ, বেশি দূরে যেও না। এরকম সুন্দর আর মিষ্টি মেয়েকে যদি কেউ ধরে নিয়ে যায় তখন। আচ্ছা, ওই প্রাসাদ কেমন হবে জাহাপানা আপনার জন্য? কোন প্রাসাদ? ওই যে ওখানে। কি ওটা? তুমি এই গাড়িটাকে এখানে রাখো আর চলো আমার সঙ্গে, যদি আমরা ওখানে কোনো সাহায্য পেয়ে যাই। যথা আজ্ঞা রাজকুমারী। যাই। চলো। ও নো, নীলেশ, কে এটা? হ্যালো দাদা। কি হয়েছে ওর? জানি না, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তুমি একটা কাজ করো, অ্যাম্বুলেন্সে ফোন করো, এনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে। হ্যালো দাদা। ওহো, এখানে নেটওয়ার্কও নেই। কিপ ট্রাইং, ততক্ষণ আমি ভেতরে দেখছি, হতে পারে আরো কেউ আছে। ওকে, ইউ কিপ ট্রাইং। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো। কোথায় সেই লোক? স্যারও শেডের ভেতরে আছে। আচ্ছা ঠিক আছে, জয়ন্তী একটু জিজ্ঞাসাবাদ করো। স্যার। ও মাই গড, তাড়াতাড়ি নিচে নামো, সাবধানে। হ্যাঁ, স্যার, হ্যাঁ, মনে হচ্ছে যে স্যার এই কুড়ুলটা দিয়েই মারা হয়েছে। হ্যাঁ, এই দেখো, সামনে থেকেই মেরেছে, এইভাবে গলা চিপে ধরার ছাপ। স্যার হুম, দেখুন লিপস্টিকের চিহ্ন এর এই কলারে। লিপস্টিকের ছাপ কলারে, সেটাও আবার পেছনের দিকে। ওর হাতটা একটু দেখাবো।
এটা কি দেখি তো। এইটা কোনো মেয়ের মাথার চুল। মেয়ের মাথার চুল, কলারে লিপস্টিকের দাগ, পেছন দিকে। হতে পারে ওই মেয়েটি, যেই হোক না কেন, হয়তো পেছন দিক থেকে ওকে ওর গলা ধরেছিল ঠিক এইভাবে। তারপরে ও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, আর তারপরে হয়তো মেয়েটার মাথার চুল হাতে চলে এসেছিল। সচিন, একটা কাজ করো, একে খুব ভালো করে চেক করো, দেখো কোনো আইডেন্টিটি বা অন্য কিছু পাওয়া যায় কিনা। খুব ভালো করে দেখো। নিখিল, স্যার। এই শেডের প্রতিটা কোণা ভালো করে দেখো। আপনারা তো বলেছিলেন এখানে আরেকজন মানুষ সেন্সলেস হয়েছিলেন, উনি কোথায়? ওর অবস্থা ভালো ছিল না ম্যাম, আমরা ওকে হসপিটালে পাঠিয়েছি। ইউজড সিরিঞ্জ। রক্তমাখা পায়ের ছাপ, টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হয় একে টেনে নিয়ে এসেছিল এখানে, আর তারপরে ওপরে ঝুলিয়ে দেয়। স্যার, এই দেখুন স্যার, কোনো মহিলার নখ। নখ? আবার সেটা নেল পালিশ লাগানো? স্যার, হ্যাঁ, এই আইডি কার্ডটা পেয়েছি স্যার। এখানে কেবলের নাম লেখা রয়েছে। কি বল? ইয়েস স্যার। আর এই মোবাইলটাও। মোবাইল? এ শেষবারের মতন দুটো ফোন করেছিল, অর্জুন আর নাতাশা। সচিন, ট্রেস করো এদের দুজনের ফোন নাম্বার, দেখো এই মুহূর্তে ওরা কোথায় আছে। হ্যাঁ, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। গুলি তো চালানো হয়নি। কোথায় গেল আরেকজন? কোন হসপিটালে নিয়ে গেছে তাকে? ডক্টর অর্জুন, কি হয়েছে ওনার? চমনওয়াড়ি থেকে আমার একটা ফোন এসেছিল, ওখানে উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, একটা লাশও ছিল ওখানে। ডক্টর অর্জুন এই রকম জায়গায় অজ্ঞান অবস্থায়? স্যার, আবার সেই ঘটনা, সেই রকমই আঘাত। এনার সবসময় মাথার পিছনেই আঘাত লাগে আর ইনি অজ্ঞান হয়ে যান। তুমি কি বলতে চাইছো? উনি আগেও এরকম আঘাত পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি ওনার স্ত্রীকে ফোন করছি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি এটাকে ভিতরে নিয়ে যাও। ঠিক আছে, স্যার। তাড়াতাড়ি যাও। কিন্তু ডাক্তার অর্জুন ওখানে পৌঁছলো কি করে? শুনুন, একটু আগে যে পেশেন্টকে এখানে আনা হয়েছে সে কোথায়? আপনারা নিশ্চয়ই ডক্টর অর্জুনের কথা বলছেন। ও, ওর নাম অর্জুন? হ্যাঁ। আচ্ছা, ডক্টর অর্জুনের কি জ্ঞান ফিরেছে? আমরা দেখা করতে চাই ওনার সাথে। না, ওনার এখনো জ্ঞান ফেরেনি। কিন্তু আপনারা? আমরা সিআইডি অফিসার। ও, আপনি কি ডক্টর অর্জুনকে চেনেন? শুধু আমি কেন, এই প্রফেশনের সঙ্গে যুক্ত সবাই ওনাকে চেনে। একজন নামকরা বিশিষ্ট সার্জন উনি। কি জানি কি করে উনি ওখানে পৌঁছলেন, আর ওনার সাথে আবার এই দুর্ঘটনা। আবার মানে কি বলতে চাইছেন আপনি? স্যার, ইনি সোনিয়া দেবী, ডক্টর অর্জুনের স্ত্রী। আবার কি হলো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাই দ্য ওয়ে, এনারা সিআইডির লোক আর ওনার সঙ্গে দেখা করতে চান। আবার নতুন ঝামেলা। এই পুরো ব্যাপারটা আসলে কি? আবার আবার নতুন করে ঝামেলা? এই দেখুন স্যার, এই ছবিটাতে ডক্টর অর্জুনকে পরিষ্কার দেখা যাচ্ছে, যেখানে এর আগেও এরম ক্রাইম হয়েছে। অ্যাকচুয়ালি ওখানে হয়েছিলটা কি? স্যার, 2012 সালের ঘটনা।
বোয়ালপুরে 2টো মার্ডার হয়েছিল, আর ওখানে ডক্টর অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওনার ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্ট করা হয়েছিল। রিপোর্টে ওনাকে দোষী সাব্যস্ত করতে পারেনি, আর সেই জন্য ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। যখন ইনি কোনো অপরাধী করেননি তখন ফাঁসলেন কি করে? এর জন্য স্যার, এর নাম অনিতা, ডক্টর অর্জুনের পুরনো পেশেন্ট। ইনি মানসিক রোগীও ছিলেন। অর্জুনকে পাওয়ার জন্য পাগল ছিল, প্রপোজও করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরকম প্রেম কিন্তু খুব বিপজ্জনক। অবসেস লাভার্স, ওরা যাকে পেতে চায় যদি না পায়, তাহলে ওই লোকের আশেপাশের লোককে ও মারতে শুরু করে, ভয় দেখানোর জন্য, ওই লোকটাকে শেষ করে দেওয়ার জন্য। ভীষণ ডেঞ্জারাস হয় এরা। স্যার, এনার টার্গেটে অর্জুনের মহিলা রোগীও তাদের হাজবেন্ডরা ছিল। গতবারেও ডক্টর অর্জুনের মহিলা রোগী নীলকাকে নৃশংসভাবে হত্যা করা হয়, আর 24 ঘন্টা পর তার স্বামী পীরকেও। আর ওরই ফোন থেকে ডক্টর অর্জুনকে ফোন করা হয়েছিল, আর যেখানে খুন করা হয়েছিল ওখানেই ডাকা হয়েছিল। তাহলে এখনো এই ডক্টর অর্জুন আর অনিতা ওপেন ঘুরছে কি করে? স্যার, আমি সবই যা বলছি সন্দেহের বসে বলছি, বাস্তবে এমন কিছু পাওয়া যায়নি। আর আপনি তো জানেন স্যার, প্রমাণ না পেলে আমরা ওনাকে জেলে দিতে পারি না। যদি এই অনিতা মেন্টাল পেশেন্ট হয়ে থাকে আর সোহনের সন্দেহ যদি ঠিক হয়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে কেবলের স্ত্রী আর ওর প্রেমিকাকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে। আমাদের আটকাতেই হবে সচিন ওই অনিতাকে। স্যার, হ্যাঁ স্যার কেবলের পরিবারের ব্যাপারে খোঁজ পেয়েছি। স্যার, নাতাশা কেবলের স্ত্রী, যার বারবার ফোন আসছে কেবলের মোবাইলে। কিন্তু নাতাশা 1 সপ্তাহ ধরে নিখোঁজ। ও ফার্ম হাউসে গিয়েছিল, কিন্তু ওখান থেকে ফেরেনি। স্যার, তার থেকেও অদ্ভুত ব্যাপার এটা যে নাতাশা হলো ডক্টর অর্জুনের পেশেন্ট। নাতাশা ডক্টর অর্জুনের পেশেন্ট? তাহলে স্যার, তার মানে এইটাও তো হতে পারে যে অনিতা ডক্টর অর্জুন আর ওনার ওয়াইফ সোনিয়াকেও মারার চেষ্টা করবে। না জয়ন্তী, যদি তাই হতো তাহলে অনিতা ওদের আগেই মেরে ফেলতো, ওদের দুজনকে। না 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 না, এ ডক্টর অর্জুনকে ফাঁসাতে চাইছে। ডক্টর অর্জুনকে ফাঁসাতে চাইছে এই জন্য ও নাতাশাকে মারবার চেষ্টা করবে, কারণ নাতাশা ডক্টর অর্জুনের একজন পেশেন্ট। ডক্টর অর্জুন, আপনার বলাতে কিচ্ছু হবে না। যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে, আপনাকে কোঅপারেট করতে হবে। বস, একটা অদ্ভুত ব্যাপার জানা গেছে। কি? যতগুলো প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে অনেকগুলো প্রমাণ তো ব্যবহারই করা হয়নি। এটা কি কথা বলছো তুমি শালুকে? মানে হচ্ছে ওই যে নোকটা, বিশেষ করে পিস্তল ব্যবহারই করেনি, শুধুমাত্র রেখে দিয়েছে আমাদের বিভ্রান্ত করার জন্য। আর এসব ছাড়া বাকি সমস্ত প্রমাণ কোনো 20-25 বছরের মেয়ের দিকে ইশারা করছে। যেমন ধরুন লিপস্টিকের মার্ক, আঙুলের ছাপ আর চুল। মনে হয় খুনি কোনো মেয়েই হবে। স্যার, এ নিশ্চয়ই অনিতাই হবে। আমার মনে হয় এই মেয়েটার জন্য আমাদের অ্যাব্রডে গিয়ে সেটেল হতে হবে। কি জানি একদিন হয়তো তোমাকে খুন করে দেবে। হ্যাঁ স্যার, ও অনিতা হতে পারে। যখন কেবল আমাকে ডেকেছিল ওখানে কেউ ছিল না। হঠাৎ পেছন থেকে আমার মাথায় কেউ জোরে আঘাত করলো, আমি পড়ে গেলাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখি আমি হাসপাতালে আছি। বস, যত ব্লাড স্যাম্পল আমরা ওখান থেকে পেয়েছি সেগুলো থেকে 4 জনের ডিএনএ পাওয়া গেছে। 4 জনের ডিএনএ? একটা ব্লাড স্যাম্পল তো ওর হবে যে মারা গেছে। তাহলে বাকি 3 জন কি খুনি ছিল? হ্যাঁ, তাহলে ওই 3 জনই বা কে একটু বলো তো? তুমি ঠিক বলেছো বস, একটা রক্ত তো কেবলের যে মারা গেছে, আর দ্বিতীয় রক্তটা কোনো মহিলার যার বয়স 20 থেকে 25-এর মধ্যে, হয়তো অনিতাও হতে পারে। আর একটা লোক আছে যার বয়স 30 থেকে 35-এর মধ্যে। আর চতুর্থ রক্তটা যে ব্যক্তির
তার বয়স 40 থেকে 45-এর মধ্যে, আরও চেইন স্মোকার। চেইন স্মোকার। আর কেবলের জামায় যে রক্তটা পাওয়া গেছে তাতে আমি বুপিনলস পেয়েছি। আর বুপিনলস সেই লোকেরাই ব্যবহার করে যারা নিজের সিগারেট খাওয়ার অভ্যেস থেকে মুক্তি পেতে চায়। সেই জন্যই আমি বলছি ওই লোকটি চেইন স্মোকার। হতে পারে ওই চেইন স্মোকার কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে যাচ্ছিল কাউন্সিলিং এর জন্য। সারিকা, ডক্টর, আপনার আঙুলের ছাপ নেব, প্লিজ কাম। হাত রাখুন। থ্যাংক ইউ। আপনার ব্লাড স্যাম্পলসও নিতে হবে। ডক্টর অর্জুন, আপনারা দুজন যেতে পারেন। যদি আমাদের দরকার পড়ে আপনাদের দুজনকে বারে বারে আমরা ডাকতে পারি। শিওর, থ্যাংক ইউ। স্যার, এই ডক্টর অর্জুনের ওয়াইফ সোনিয়া কিরম অদ্ভুত না? নিজের হাজবেন্ডের কোনো কেয়ারই নেই ওনার। কখনো সে অ্যাব্রড যাওয়ার কথা বলে, কখনো আবার বিজনেসের কথা বলে। বাড়ির সামনের দরজাটা ভেতর থেকে বন্ধ আর পিছনের দরজাটা খোলা। জয়ন্তী, ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। ইয়েস স্যার। যাও, খুব সাবধানে। সিরিয়াল কিলারদের ফটোগ্রাফস, ইনজেকশনস, এই সমস্ত ব্যাপারটা আসলে কি? এই সুপারি কিলার্স, নিউজ পেপার কাটিং, ইনজেকশনস অনিতার বাড়িতে কেন, কি জন্য? মাই গড, এরকম হয়নি তো যে অনিতা এখন এই খুন ওই লোকগুলোর মতনই করতে চলেছে? অনিতা, তুমি অনিতাই তো? হ্যাঁ। তুমি কে? সিআইডি। আমরা তোমাকেই খুঁজছিলাম। জয়ন্তী! জয়ন্তী, কি হয়েছে? হ্যাঁ স্যার, ওই যে অনিতা পালিয়ে গেল। অনিতা পালিয়ে গেছে? অনিতার বাড়ি থেকে পাওয়া এতগুলো ডিএনএ, যদি এই অনিতার হিস্ট্রিটাই না আমরা জানতাম তো, আর ওকে আমরা সন্দেহ না করলে, তাহলে এদের মধ্যে থেকে আসল অপরাধীকে খুঁজে পাওয়া অসম্ভব হতো। একদম ঠিক।
আচ্ছা সারিকা, অনিতার বাড়িতে যে ওষুধ পাওয়া গেছিল ওটা কেমিক্যাল টেস্টে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, রিপোর্টেই এক্ষুনি চলে আসবে। গুড গুড। সালুকে অনিতার ফিঙ্গারপ্রিন্টস আর চুল ম্যাচ করে গেছে? হ্যাঁ বস, সেটা তো হয়ে গেছে। এখন আমি অনিতার বাড়ি থেকে পাওয়া পোশাকের থেকে কিছু স্যাম্পল নেব, এটা দেখতে যে ডক্টর অর্জুনের কিনা টেপ লিফটের সাহায্যে। টেপ লিফট? আচ্ছা ডক্টর সালুকে, এই জিনিসটা কি? সচিন, টেপ লিফটও টাচ ডিএনএ এর একটা সিস্টেমের পার্ট বলা হয়। আসলে মানুষ যেসব রোজকার জীবনে প্রতিনিয়ত যেসব জিনিস ব্যবহার করে, যেমন পোশাক, আরো যে সমস্ত জিনিস, সেখানে হিউম্যান সেলস জমা হয় ছোঁয়ার কারণে, টাচ করার জন্য। আর এই সমস্ত হিউম্যান সেলস গুলোকে এক জায়গায় করি ডিএনএ প্রোফাইলিং করার জন্য। কারণ জামা কাপড় খুব সেন্সিটিভ হয়, তাই জামা কাপড় থেকে এই সমস্ত হিউম্যান সেলস গুলো আমরা টেপ লিফটের সাহায্যে তুলি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই টেপটা এখানে জামার উপর লাগালাম, আর এবার যখন আমি এই টেপটাকে জামাটা থেকে লিফট করব, এই টেপের মধ্যে যতগুলো হিউম্যান সেলস এই এরিয়ায় ছিল সেগুলো এসে গেছে। আর এবার এই টেপে যতগুলো হিউম্যান সেলস আছে সেগুলো এই সলিউশনে ডিসলভ হয়ে যাবে। এবার পরের প্রসেস হচ্ছে যে এই সলিউশনটাকে আমি এই মেশিনটার মধ্যে দেব, আর প্রসেস করলে আমরা সব কিছু জানতে পারবো। স্যার, ডক্টর অর্জুন। কিন্তু স্যার আমাকে ব্লাড দেওয়ার জন্য আবার কেন ডাকা হলো? সকালেই তো দিলাম, আর আপনাদের কাছে আমার ডিএনএ রিপোর্টও তো আছে। হ্যাঁ আছে, সেটা আছে আমাদের কাছে, কিন্তু ডক্টর অর্জুন আমাদের আরো একটা কারণে আপনার ব্লাড স্যাম্পল চাই। প্লিজ, আপনার একটু অসুবিধা হবে, প্লিজ দিয়ে দিন। ওকে সারিকা, ডক্টর অর্জুন, এটা আপনার? হ্যাঁ স্যার, কিন্তু এটা আপনার কাছে কিভাবে এলো? অনিতার বাড়িতে যে ওয়াশিং মেশিনটা আছে না, সেখান থেকে আমরা এটা পেয়েছি। কিন্তু অনিতাকে আমি শেষবার দেখেছিলাম 3 বছর আগে, কিন্তু আমি ওর বাড়ির ঠিকানাও জানি না। এটা কি করে গেল ওখানে? হেঁটে হেঁটে, তাই না? স্যার, ইনিশিয়াল রিপোর্ট থেকে এটা জানা যাচ্ছে যে জামাতে যে ডিএনএ পাওয়া গেছে সেটা ডক্টর অর্জুনের সাথে ম্যাচ করেনি, বরং এই জামাটা ওই 30-35 বছরের লোকটা পরেছিল, যার আমরা এখনো কোনো সন্ধান পাইনি। ও আচ্ছা,
ডক্টর অর্জুন, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমরা মেনেই নিলাম যে ডক্টর অর্জুন খুনি নয়, খুনি তাহলে সেই হতে পারে যে 30-35 বছর বয়সী লোক যে অর্জুনের জামা পরেছিল, ওই হতে পারে। স্যার হয়তো আমরা ওই স্মোকারের কাছ থেকে জানতে পারবো যার রক্ত আমরা ওই কুড়ুলটার থেকে পেয়েছিলাম। আরে নাতাশার বাড়ির বাইরে তো দুধ আর খবরের কাগজ এইভাবেই পড়ে রয়েছে। মনে হচ্ছে 2-3 দিন হলো কেউ আসেনি এখানে। হাতাহাতি তো হয়েছে, এতে রক্তও লেগে আছে। মনে হচ্ছে এটা দিয়ে কাউকে মারা হয়েছে। বাড়িটাকে চেক করো, নাতাশা এখানেই হয়তো আছে। স্যার, আরে গুপ্ত রাস্তা। চলো নিচে নেমে দেখা যাক। স্যার এটা তো নাতাশা। নাতাশা বেঁচে আছে, এখনো নিঃশ্বাস পড়ছে। একে হসপিটালে নিয়ে যেতে হবে। ফোন করে অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, আরে এটা কি? হ্যাঁ, আরে এগুলো কি স্যার? ঝুড়ির মধ্যে খাবার জিনিস আর এই সাদা সাদা লোম, এগুলো কি স্যার? আরে আমায় জিজ্ঞেস করে কি হবে, এটা ফরেন্সিকেই জানা যাবে। ফরেন্সিকে নিয়ে চলো। স্যার ওনার নাম মৌলিক। প্রায় 1 বছর আগে উনি আমার কাছে এসেছিলেন। একদম ক্লিন রেকর্ড স্যার, কখনো ওনাকে নিয়ে কোনো অভিযোগ বা অসুবিধা হয়নি। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না স্যার, মৌলিক আর এইসব। কি ব্যাপার ডক্টর, আমাকে ডাকলেন কেন? মৌলিক, এনারা সিআইডির লোক, তোমায় কিছু জিজ্ঞাসা করতে চান। মৌলিকবাবু কেবল নামে একজন ব্যক্তি মার্ডার হয়েছেন, আর যেখানে মার্ডারটা হয়েছে সেখানে আমরা আপনার রক্তের নমুনা পেয়েছি। কি? দেখুন স্যার, না তো আমি এই নামে কাউকে চিনি, আর এমন কোনো জায়গায় আমি যাইনি যেখানে এরকম কেউ মার্ডার হয়েছে। যদি তুমি ওখানে না গিয়ে থাকো তাহলে তোমার রক্ত ওখানে পৌঁছলো কি করে? হ্যাঁ, এবার তো তুমি এটাও বলবে যে তুমি কোনো ডক্টর অর্জুনকে চেনো না বা কোনো নাতাশাকেও চেনো না। স্যার আমি এরকম কাউকে চিনি না। স্যার আমার বিশ্বাস করুন, আমি এরকম খারাপ কাজ করি না। আমি এরকম মার্ডার করতেই পারি না স্যার। কাল আর আজকে সকালে কোথায় ছিলে তুমি? স্যার আমি এখানে রিহাবেই ছিলাম। কি প্রমাণ আছে তোমার কাছে? এ মিথ্যে কথা বলছে না স্যার। আপনি চাইলে প্রমাণ স্বরূপ এখানকার সিসিটিভির ফুটেজ দেখতে পারেন স্যার। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি কি কোনোদিন নিজের ব্লাড টেস্ট করিয়েছিলে বা ব্লাড ডোনেট করেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার সঙ্গের প্যাসেঞ্জারের জন্য আমি রক্ত দিয়েছিলাম। ও স্যার আমি আপনাকে ওই হাসপাতালে নিয়ে যেতে পারি যেখানে আমি রক্ত দিয়েছিলাম।
কি করছেন স্যার আপনি? রক্তের রং দেখছি। রক্ত লাল রঙেরই তো হয়। ভেরি ইন্টেলিজেন্ট, আই মাস্ট সে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার হাসিতে বোঝাই যাচ্ছে যে ওই চেইন স্মোকার মৌলিকই ছিল। রাইট সারিকা, অ্যাকচুয়ালি আমি সেটা আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে আরেকবার টেস্ট করে রিকনফার্ম করে নিই, তারপরেই কিছু বলবো। নাহলে তুমি তো জানো ঠিকই ওরা বলেছেন, আরে স্যার, অ্যাবসলিউটলি। এই কেসের ব্যাপারে সারিকা দেবী ছাড়া আমাদেরও কিছু বলুন। আচ্ছা, একটা কথা বলো, যে সারিকাকে কোনো কিছু বলার অধিকার কি শুধু তোমারই আছে? না না, আমি এটা বলতে চাইছি যে আরে, অনেক কিছু না হলেও সারিকাকে আমি তো কিছু কথা বলতে পারি, তাই না? আরে বলো। স্যার, অল্প নয়, যত খুশি বলুন, কিন্তু আমাদের কথা একটু শুনুন। শোনাও। দেখুন, খুনি নাতাশাকেও খুন করার চেষ্টা করেছে। আমরা এই বাস্কেট নিয়ে এসেছি, আপনি পরীক্ষা করে দেখুন, কিছু কিছু বের করুন এর ভেতর থেকে। ঠিক আছে, আমি এটা পরীক্ষা করে দেখছি, কিন্তু স্যার, থ্যাংক ইউ। অনিতা যে ওষুধগুলো খাচ্ছিল তাতে মানুষ সব সময় একটা ঘোরের মধ্যে থাকে। আমি আসলে বলতে চাইছি যে অনিতা একদমই নর্মাল স্টেজে ছিল না। কেউ নিজের সঙ্গে এরকম কি করে করতে পারে? এই ধরনের ওষুধ কোন ওর ব্রেনে এফেক্ট করছিল, তখন ও তো নিজে থেকে এসব নেয়নি। আর আপনি যেমন বলছেন যে ওর মানসিক অবস্থা ঠিক ছিল না, এরকম লোক কি করে খুনের প্ল্যান করতে পারে বা কাউকে কি করে খুন করতে পারে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে স্যার অনিতাকে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ, কিন্তু শুধু অনিতা একাই ফাঁসেনি, আরো অনেকে ফেঁসেছে। আর কারা স্যার? দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই ডান দিকে যে রক্তটা আছে সেটা কেবলের, আর বাঁ দিকে যে রক্তটা আছে সেটা মৌলিকের, যেটা কেবলের পোশাকের উপর থেকে আর কুড়ুলের হাতল থেকে পাওয়া গেছে। এই দুটো রক্তই একই সময় একই জায়গা থেকে নেওয়া হয়েছে। আর একটু মন দিয়ে দেখো, এই দুটোকেই কি একই রকম দেখতে? না স্যার। না তো? এক্স্যাক্টলি, কারণটা আমি বলছি। কারণ এই মৌলিকের রক্তটা অনেক দিনের পুরনো, প্রায় 1 মাসের পুরনো, আর এটা ঠিকভাবে প্রিজার্ভও করা হয়নি। তাই এটার আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসলস, লোহিত রক্ত কণিকাগুলো অনেক বেশি ডিজেনারেট হয়েছে, আর কেবলের আরবিসি অতটা ডিজেনারেট হয়নি। এবার ভেবে দেখো, যদি এই রক্ত একই সময়ের একই জায়গার হয়, তাহলে দুটোরই ডিজেনারেট হবার মানটা একই রকম হতে হবে, কিন্তু সেরকম হয়নি। মানে স্যার মৌলিক একটা ছলনা ছিল আমাদের ভুলপথ দেখানোর জন্য। কারেক্ট। হ্যাঁ, যদি খুনের জায়গাতে মৌলিক নাই থাকে, তাহলে ও রক্তক্ষণে পৌঁছলো কি করে? শুনুন। হ্যাঁ বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। কি সাহায্য করতে পারি আপনাকে? ইনি মিস্টার মৌলিক কিছুদিন আগে এখানে এসেছিলেন, সঙ্গে একজনকে এনেছিলেন যিনি মারাত্মক ইনজিওর্ড ছিলেন, কোনো অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয়েছেন। ওই ইনজিওর্ড ব্যক্তিকে মিস্টার মৌলিক তার রক্ত দেন। আজ সকালে একটা খুন হয় যেখানে আমরা কিছু ব্লাড স্যাম্পল পেয়েছি, পুরনো ব্লাড স্যাম্পল, আর ওই স্যাম্পলটা মিস্টার মৌলিকের সঙ্গে ম্যাচ করছে। আপনি এটা বলতে চাইছেন যে আমাদের হসপিটাল থেকে রক্ত চুরি হয়েছে? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন ডক্টর। হ্যাঁ, একটা কাজ করুন, আপনি 30শে অক্টোবর রাতে আপনাদের যতগুলো স্টাফ মেম্বার এখানে ছিল তাদের সবাইকে এখানে ডেকে আনুন। ঠিক আছে। আপনি বলতে পারবেন যে রাত্রে কটার সময় এসেছিলেন? এই তো তখন 9টা 9:15 হবে। এই যে শোনো,
30শে অক্টোবরের রাত্রে যতজন এখানে নাইট ডিউটিতে ছিল সবাইকে ডেকে আনো। ঠিক আছে স্যার। এ না স্যার, না। আমি এক্ষুনি আসছি। 5 নম্বর ওয়ার্ডে রোগীর ওষুধের সময় হয়ে গেছে। স্যার, এই মেয়েটা। দাঁড়াও। আমি কিছু করিনি স্যার, আমায় যেতে দিন স্যার। আমি সত্যি কিছু করিনি স্যার। কিছু যদি না করে থাকো পালাচ্ছিলে কেন? কেন পালাচ্ছিলে বলো, সত্যি করে বলো। মৌলিকের ব্লাড দিয়ে তুমি কি করেছো? আমি বলছি স্যার। তাড়াতাড়ি বলো। স্যার, আমি 50,000 টাকার জন্য ওই ব্লাড ব্যাগ একজন মহিলাকে বিক্রি করে দিয়েছি। সে কে ছিল? স্যার, আমি ওর নাম তো জানি না। হ্যাঁ, ওর বাড়ির ঠিকানাটা কোথায় সেটা আমি জানি। নিয়ে চলো আমাদের তার কাছে। সারিকা, তুমি লোমটার কেমিক্যাল অ্যানালিসিস করে দেখো। স্যার। ততক্ষণে আমি এই লোমটার কম্পারেটিভ স্টাডি করে দেখে নিই যে এই লোমটা আসলে কোন পশুর। ডক্টর সালুখে, মানুষেরও তো হতে পারে। মানুষের আর পশুর লোমের তফাৎটা শুধুমাত্র একটা ভাবেই জানা সম্ভব, সেটা হলো মেডুলা, লোমের গোড়ার অংশটা। মানুষের লোমের মেডুলা আসলে একটু লম্বা আর মোটা হয়, সেখানে এই লোমটার মেডুলা একটু অন্য ধরনের। এই রকম লোম, এর মেডুলা তো খরগোশের মতো দেখাচ্ছে। এই লোমটা আসলে খরগোশের লোম। খরগোশ? এই নাতাশার কাছে খরগোশ কেন রাখবে খুনি? অভিজিৎ, যে ধরনের কেমিক্যাল এই লোমের ওপর পাওয়া গেছে, এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর ওপর কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তুমি বলতে চাইছো যে খুনি ল্যাবে পশুদের নিয়ে এক্সপেরিমেন্ট করে? সেরকমই তো মনে হয়। স্যারের মানে হলো অনিতা নির্দোষ আর মৌলিকও নির্দোষ। তাহলে আমাদের এই চতুর্থ লোকটার ব্যাপারে খোঁজ নিতে হবে, যে ডক্টর অর্জুনের পেশেন্টদের খুন করছে আর ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে, দরজাটা খোলা দেখছি। ডক্টর অর্জুন আর সোনিয়া? স্যার, এটা তো ডক্টর অর্জুনের বাড়ি। শোনো, ওই ব্লাডের ব্যাগ কি তুমি এই বাড়িতে দিয়েছিলে? হ্যাঁ স্যার। আর স্যার, ইনি সেই ম্যাডাম যিনি আমার কাছ থেকে ব্লাড ব্যাগ চেয়েছিলেন। মানে স্যার, এর মধ্যে সোনিয়াও ইনভলভ আছে? তুমি এখানে কেন অনিতা? কে তুমি? মনে পড়ে তোমার বাড়িতে গিয়েছিলাম, আর আমাদের সঙ্গে একটি মেয়ে ছিল যাকে তুমি অ্যাটাক করেছিল, আর তারপরে ওখান থেকে পালিয়ে যাও। আমরা সিআইডির লোক। এই ছাড়। সিআইডি, পুলিশ, তোমরা যেই হও না কেন, তোমরা জানো না যে আমি কতটা ভয়ঙ্কর, কত বড় অপরাধী আমি। তোমাদের সবাইকে খুন করে দেবো আমি। ছাড়বো না আমি তোমাদের, ছাড়বো না, ছাড়বো না। অনিতা, অনিতা। স্যার, ডক্টর সারিকা বলছিলেন একে এমন কোনো ওষুধ দেওয়া হচ্ছে যাতে এর মানসিক পরিস্থিতি ঠিক না থাকে। আগেরবারও সিআইডির নাম শুনে জয়ন্তর উপরে আক্রমণ করেছিল, আজকেও সিআইডির নাম শুনে ওর মাথার কোনো প্রবলেম হয় না তো? হ্যাঁ সালুকে বলো। অর্জুন, এবছরের শেষে যদি আমার নতুন হসপিটাল না খোলা হয়, আমাদের এই বিয়েটা যেটা কেবল নামেই আছে সেটা শেষ হয়ে যাবে, বুঝেছো? আসুন স্যার, খুনিকে খুঁজে পেয়েছেন? জানতে চাইবে না কে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। তোমার স্ত্রী সোনিয়া। স্যার, কি বলছেন আপনি?
আমি হ্যাঁ সোনিয়া, তুমি গীতাকে 50,000 টাকা দিয়েছো, মৌলিকের রক্তটা নিয়েছো ওর কাছ থেকে, আর কেবলের শরীরে লাগিয়ে দিয়েছো, কুরুলেও লাগিয়ে দিয়েছিলে, আর তাছাড়াও অনিতাকে নিজেদের ফ্ল্যাটে তুমি লুকিয়ে রেখেছিলে। হ্যাঁ, কিন্তু স্যার গত 1 মাস যাবত আমি মাটুঙ্গা ফ্ল্যাটে যাইনি। ভালো করে মনে করে দেখুন সোনিয়া দেবী, যদি কিছু মনে পড়ে যায় নাকি ডাকবো গীতাকে? স্যার অ্যাকচুয়ালি আমি একবার গিয়েছিলাম, কিন্তু সেটা আমি গীতার থেকে ব্যাগটা নেওয়ার জন্য গিয়েছিলাম, কারণটা আমরা জানতে পেরে গেছি। এবারে আপনারা দুজন আমাদের সঙ্গে চলুন। আপনি এ কার কথা বলছেন যার দুটো ডিএনএ? আমি আপনাকে 2বার রক্ত দিয়েছি, আমার ডিএনএ একটাই। ডক্টর অর্জুন, তোমার ফার্ম হাউস থেকে যে চুল আমরা পেয়েছিলাম সেটা ডিএনএ টেস্ট করেছি। ওই ডিএনএ এর সঙ্গে তোমার ডিএনএ ম্যাচ করেনি। তোমার ডিএনএ আর তোমার চুলের ডিএনএ আলাদা কিভাবে হয়? স্যার আপনি চাইলে আমার ব্লাড টেস্ট আবার করতে পারেন। আপনি যে চুলের নমুনাটা আমার ফার্ম হাউস থেকে নিয়ে এসেছেন সেটা তো ভুল হতে পারে, ভুল হয়ে যায় স্যার, রাইট? ভুল আমরা নয়, তুমি করেছো। মৌলিকের যে ব্লাড টেস্ট করেছিল সেই নার্স অনিতা। আর হ্যাঁ, খরগোশ তোমার প্ল্যান ভেস্তে দিয়েছে। এখন সত্যি বলা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। আমি আপনাকে সত্যি কথাই বলছি। আপনি আমার ব্লাড টেস্টটা আবার কেন করছেন না? সব প্রমাণ হয়ে যাবে। তুমি জানো তো, আমরা যদি আবার তোমার নখের আর চুলের ডিএনএ টেস্ট করি তাহলে ফলাফল কি হতে পারে? হ্যাঁ, দয়া এমনি বলবে না, চলে এর বডিটা স্ক্যান করে দেখি। না 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 না, হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে মেরেছি। কেন? কারণ আমি ওদের ভালোবাসতাম। অনিতা, নাতাশা, নিহিকা সবাইকে ভালোবাসতাম। আর এদেরকে আমি এই কারণেই ভালোবাসিনি যে ওরা নিজেদের পার্টনারের সঙ্গে জীবন কাটাক, তাই সবাইকে মেরে দিয়েছি। ওদেরকে মারার আগে নিজেকে বাঁচানোর ব্যবস্থাও করে রেখেছিলাম, কারণ আমি জানতাম সবাই মরার পর সন্দেহটা আমার উপরেই আসবে। তো ডক্টর অর্জুন, এখন প্রশ্ন এটাই যে আমাদেরকে ভুল বোঝানোর জন্য তুমি নিজে কি করেছিলে? হ্যাঁ, এবার এটাও বলে ফেলো, এটা কি? হ্যাঁ, আমার একটা কাটার আর ফোরসেপ লাগবে। রবি, Oh, my God! তাহলে তুমি এই পেনরোজ টিউবটা ব্যবহার করেছো, এটাকে নিজের শরীরে ঢুকিয়েছো, আর ব্লাড দেবার সময় এই টিউবটা থেকে ব্লাড স্যাম্পল দিয়েছিলে। এই ব্লাড ওই পেশেন্টের যার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাহ! আমি পুলিশকে ধোকা দেবার আর নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, যা যা আমার পক্ষে সম্ভব। ডক্টর অর্জুন, তুমি তো একজন সিনসিয়ার সার্জন। যদি তোমার জ্ঞান, তোমার বিদ্যা সঠিকভাবে কাজে লাগাতে, তাহলে শত সহস্র লোকের প্রাণ বাঁচাতে পারতে তুমি। কিন্তু না, তুমি তো মানুষের প্রাণ নেওয়াকে উচিত মনে করেছো। তোমার মতন অপরাধীর বেঁচে থাকার অধিকার নেই। তোমার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, ফাঁসি হবে তোমার, ফাঁসি।